হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পি ব্লকের ডিপিপি 3টা সম্পর্কে আলোচনা করব। তো এখানে সবথেকে প্রথমেই আমার যে প্রশ্নটা রয়েছে যে ক্লোরাইড লবণে যদি আমরা ক্লোরাইডের লবণ নিই, ধরো KCl নিলাম, এর সাথে যদি আমরা গাঢ় H2SO4কে যোগ করি, তাহলে আমার এখানে সাদা ধোঁয়া নির্গত হয়। সাদা ধোঁয়া নির্গত হয় মানে হচ্ছে এখানে আমাদের কি উৎপন্ন হবে, KHSO4 আর হচ্ছে HCl। তাহলে এই যে আমাদের HCl উৎপন্ন হলো, এই HCl যে গ্যাসটা বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আচ্ছা, তো এর ক্ষেত্রে সাদা ধোঁয়া উৎপন্ন হবে। সাদা ধোঁয়া এখানে আমাদের উৎপন্ন হলো। আচ্ছা, তো এবার যদি আমরা KCl এর পরিবর্তে যদি আমরা Ki নিই এবং H2SO4কে যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমাদের এখানে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে KHSO প্লাস হচ্ছে HI। আমরা খুব ভালো করেই জানি যে এই HI হচ্ছে তীব্র বিজারক পদার্থ। তো এই HI কি করে, অপরকে বিজারিত করে, যেমন এখানে H2SO4কে বিজারিত করবে এবং নিজে জারিত হবে। নিজে জারিত হয়ে কিসে পরিণত হবে, I2-তে পরিণত হবে। তাহলে এই যে HI নিজে জারিত হয়ে I2-তে পরিণত হলো, এই I2 এর যে ভেপার, সেই ভেপারটার কালার হচ্ছে ভায়োলেট বা হচ্ছে বেগুনি। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো কোশ্চেনে দেওয়া রয়েছে যে বেগুনি বর্ণের ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়া নির্গত হওয়ার কারণ হচ্ছে এখানে HI নিজে জারিত হয়ে কিসে পরিণত হবে, I2-তে পরিণত হবে, সেই কারণে। পরেরটা হচ্ছে গুণগত বিশ্লেষণে লঘু HCl দ্বারা অম্লায়িত লবণের জলীয় দ্রবণে H2S প্রবাহিত করলে কালো অধক্ষেপ পড়ে। তো আমরা যদি এখানে কপার সল্টের কথা ভাবি, যেহেতু আমার এখানে অপশানগুলো সব কপার দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এখানে আমার যে কালো অধক্ষেপটা পড়বে সেটা হচ্ছে Cu2S এর কালো অধক্ষেপ পড়বে। বেশ, হলো। এবার এই যে Cu2S, এটা যখন HNO3 এর সাথে যুক্ত হবে, তখন এখানে আমার তৈরি হবে কিউপিক নাইট্রেট, তার সাথে তৈরি হবে CuSO4 এবং NO2 এবং জল। বেশ, এই হচ্ছে ব্যাপার। তো এর মধ্যে যে আমাদের কপার সালফেটটা তৈরি হলো, এই কপার সালফেটের কালারটা হচ্ছে আমাদের নীল বর্ণের। ঠিক আছে, তো এই কপার সালফেটের সাথে যখন আমরা অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করব, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব অতিরিক্ত পরিমাণে, তখন আমার এখানে তৈরি হবে CuNH3 4SO4। এই যে যৌগটা আমার তৈরি হলো, কোঅর্ডিনেট কমপ্লেক্সটা তৈরি হলো, এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল। তাহলে আমার এখানে কোন অপশানটা চলে এলো, গাঢ় নীল বর্ণের CuNH3 2+ এর দ্রবণ। নেক্সট আমরা চলে আসছি সাইক্লো ট্রাইমেটা ফসফরিক অ্যাসিড অণুতে এক বন্ধন এবং দ্বিবন্ধনের সংখ্যা কটা। তাহলে আমরা প্রথমে ছবিটা একটু এঁকে নিই। ঠিক বেঞ্জিন টাইপের এর গঠনটা হয়ে থাকে, 6 মেম্বার রিং, এই হচ্ছে এর গঠন। আচ্ছা, এবার এই যে পিটা রয়েছে, পি এর সাথে আমার ডবল বন্ড ও OH, ডবল বন্ড ও OH, ডবল বন্ড ও OH, এটার নাম হচ্ছে আমাদের সাইক্লোট্রাইমেটা ফসফরিক অ্যাসিড। বেশ, এই গেল। এখানে তাহলে এক বন্ধন আমার কটা রয়েছে, এখানে এক বন্ধনের সংখ্যা কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর বাইরে হচ্ছে 1টা 2টো 3টে, তাহলে হচ্ছে 9টা। ডবল বন্ড কটা আছে, 3টে ডবল বন্ড আছে, তার মানে আমার এখানে যেটা উত্তর এলো 9 ও 3। এক বন্ধনের সংখ্যা হচ্ছে 9টা, দ্বিবন্ধনের সংখ্যা হচ্ছে 3টে। বেশ, পরের প্রশ্নতে চলে আসছি। পিপাই ডিপাই বন্ধনে অংশগ্রহণ করে না কে? ভেরি ইজি প্রশ্ন। এই অংশগ্রহণ করে কে, খুব সহজ প্রশ্ন। দেখো, কার্বন, নাইট্রোজেন, বোরন, এরা প্রত্যেকেই 2 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত এবং এদের কারোরই ডি অরবিটাল নেই। ঠিক আছে, একমাত্র ফসফরাসের ক্ষেত্রে আমার ডি অরবিটাল প্রেজেন্ট আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল বর্তমান, তাই এর ক্ষেত্রে পিপাই ডিপাই বন্ধন তৈরি হয়। ঠিক আছে, ফসফরাসটা কত নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত, 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, বেশ, তার মানে এখানে 3D অরবিটালটা রয়েছে। নেক্সট হচ্ছে যে এখানে আমাদের সম ইলেকট্রন সংক্রান্ত, মানে সমন্বিত এবং সমগঠন সংক্রান্ত কোন এক্সাম্পলটা রয়েছে,
তাহলে আমাকে এখানে জাস্ট প্রথমেই যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনগুলোকে কাউন্ট করে নিতে হবে। কার্বনের দেখো 6টা ইলেকট্রন, অক্সিজেনের জন্য 3 8 24, 24 আর 6 30 আর 2 মাইনাস আছে, তাহলে এখানে টোটাল ইলেকট্রন আমার হয়ে গেল কটা? 32টা। আচ্ছা, এখানে কটা হবে? নাইট্রোজেনের হচ্ছে 7টা, আর অক্সিজেনের হচ্ছে 24, 31 আর মাইনাস দেওয়া আছে 32। তার মানে এটা আমরা পেয়ে গেলাম সম ইলেকট্রন সংক্রান্ত আমরা পেয়ে গেলাম। আচ্ছা, বাকিটা হবে না। বি অপশানটাতে দেখো এক জায়গায় ক্লোরিন আছে, এক জায়গায় কার্বন আছে, অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে ইলেকট্রনে। এখানে ক্লোরিন আছে, এখানে সালফার আছে, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানে সালফার, এখানে নাইট্রোজেন, অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে ইলেকট্রনে। তাহলে সম ইলেকট্রন সম্পন্ন বা আইসো ইলেকট্রনিক হচ্ছে আমাদের CO3 2 মাইনাস এবং NO3 মাইনাস। ঠিক আছে। আচ্ছা, টোটাল ইলেকট্রন যদি আমরা কাউন্ট করতে যাই যে সম গঠনটা আমরা কি করে দেখাবো, দেখো CO3 2 মাইনাসের ক্ষেত্রে আমরা এইভাবে অ্যান্সারটা লিখবো যে টোটাল ইলেকট্রন হচ্ছে কার্বনের 6, আমরা অক্সিজেনটাকে জেনারেলি বাদ দিই যখন আমরা VSEPR আর থিওরি অনুযায়ী স্ট্রাকচার তৈরি করি, আর দুটো ইলেকট্রন অ্যাড হবে, 2 মাইনাস আছে বলে 6 আর 2 8, তাহলে ইলেকট্রন পেয়ার হয়ে গেল 4। তার মানে আমার যেটা মেনের জিওমেট্রি হবে সেটা টেট্রাহেড্রাল, এবং যেটা শেপ হবে সেটা হয়ে যাবে, শেপটা হচ্ছে আমাদের পিরামিডাল শেপ। ক্লিয়ার হলো ব্যাপারটা? NO3 মাইনাসের কথা যখন আমরা বলবো তখন আমার কি ঘটবে, এখানে দেখো NO3 মাইনাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন যখন কাউন্ট করব, নাইট্রোজেনের 7 আর মাইনাস আছে বলে একটা যোগ করলাম, অক্সিজেনটাকে বাদ রাখলাম 8, তাহলে এখানেও আমার সেম হয়ে গেল, ইলেকট্রন পেয়ার 4 হয়ে গেল, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1, এবং এই যে শেপটা হবে সেই শেপটা আমার দাঁড়াবে পিরামিডাল শেপ। তাহলে দুটোরই আমাদের শেপগুলো বা আকারগুলো সেম হচ্ছে, জিওমেট্রি দুজনারই টেট্রাহেড্রাল, তাহলে আমাদের এই অপশানটা চলে এলো। নেক্সট হচ্ছে শ্রেণী বরাবর ফ্লোরিন থেকে আয়োডিনে হাইড্রোজেন আসক্তি ক্রমশ কমে, কোন হ্যালোজেন হাইড্রাসিটির বন্ধন বিয়োজন শক্তি হচ্ছে সর্বাধিক? অর্থাৎ কার ক্ষেত্রে ওভারল্যাপ সব থেকে ভালো, তার ক্ষেত্রেই আমাদের বন্ধনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, তার ক্ষেত্রেই আমাদের বন্ধন বিয়োজন শক্তি বেশি হবে। অ্যান্সার হয়ে যাবে কোনটা? HF। আমরা জানি বন্ধন বিয়োজন শক্তির ক্রম HF গ্রেটার দেন HCl গ্রেটার দেন HBr গ্রেটার দেন হচ্ছে HI। বেশ, কারণ এখানে হাইড্রোজেন আর ফ্লোরিনের সাইজটা তাও কম্পারেবল, ক্লোরিন ব্রোমিন আয়োডিনে দেখা যাচ্ছে সাইজগুলো হাইড্রোজেনের তুলনায় আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ ভালো হবে না, বন্ডটাকে সহজেই ভাঙা যাবে তাদের ক্ষেত্রে। তাই বন্ধন বিয়োজন শক্তি সর্বাধিক হচ্ছে HF এর ক্ষেত্রে। নেক্সট যে প্রশ্নটা আমার দেওয়া আছে, বন্ধন বিয়োজন শক্তির মান দেওয়া আছে, অর্থাৎ কার ক্ষেত্রে বন্ধনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে সেটাকে দেওয়া আছে। আর এখানে বলা আছে তীব্রতম বিজারক কোনটা। দেখো, এই বন্ডটাকে যখন আমরা ভাঙবো এখান থেকে আমার হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়া মানেই আমার জারণ ঘটবে, জারণ ঘটা মানেই পদার্থটা অপরকে বিজারিত করবে, অপরকে বিজারিত করা মানেই পদার্থটা বিজারক পদার্থ হবে। তাহলে আমরা দেখব যে কোন ক্ষেত্রে সহজেই এই হাইড্রোজেনটাকে এখান থেকে বের করে দেওয়া যায়। হাইড্রোজেনটাকে সহজে বের করে দিতে পারলে আমাদের জারণটা সহজে ঘটবে, ফলে নিজে জারিত হবে এবং অপর পদার্থকে ভালো বিজারিত করতে পারবে, তাই সেই পদার্থটাকে আমরা ভালো বিজারক বলতে পারবো বা তীব্র বিজারক বলতে পারবো। তাহলে এখানে এই যে বন্ধন বিয়োজন শক্তিগুলো দেওয়া রয়েছে, দেখো এখানে লাস্টেরটাতে আমার বন্ধন বিয়োজন শক্তির মান হচ্ছে সবথেকে কম, অর্থাৎ SbH3 এর ক্ষেত্রে এসবির সাথে হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডটাকে সহজেই ব্রেক করা যাবে, কারণ এর বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে কম। তার মানে SbH3 সহজেই নিজে জারিত হবে এবং অপরকে বিজারিত করবে, তাই SbH3কে আমরা বলতে পারি এখানে তীব্র বিজারক। তাহলে সবথেকে বেশি বিজারক হচ্ছে বা ভালো বিজারক হচ্ছে SbH3। আরেকটাভাবে আমরা বলতে পারি যে আমাদের এগুলো দেখো গ্রুপ ওয়াইজ রয়েছে, NH3 PH3 SH3 এবং SpH3 পরপর ওপর থেকে নিচে রয়েছে। তীব্র বিজারক মানেই হচ্ছে বিজারণ ধর্ম। আমরা খুব ভালো করেই জানি যে বিজারণ ধর্মের ক্রম ওপর থেকে নিচের দিকে বাড়ে, তাহলে SbH3 সব থেকে নিচে রয়েছে, বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে। ব্যাস, এখান থেকেও আমরা অ্যান্সারটাকে দাঁড় করাতে পারি। নেক্সট হচ্ছে CO2 এর নিষ্ক্রিয় পরিবেশে সাদা ফসফরাসকে মানে P4কে যদি আমরা NaOH-এর সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা খুব ভালো করেই জানি যে এখানে ফসফিন গ্যাস উৎপন্ন হয় এবং আর একটা প্রোডাক্ট উৎপন্ন হয় NaH2PO2। তো এখানে এই যে ফসফিন গ্যাসটা তৈরি হলো, এই গ্যাসটা ভীষণ বিষাক্ত গ্যাস এবং পচা মাছের মতো গন্ধযুক্ত। এই স্টেটমেন্টটা আমার সঠিক স্টেটমেন্ট। আমার কোশ্চেনে চেয়েছে ভুল স্টেটমেন্ট কোনটা। আচ্ছা, গ্যাসটি জলীয় দ্রবণ আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়,
এটাও সঠিক স্টেটমেন্ট। গ্যাসটি NH3 অপেক্ষা অধিকতর ক্ষারীয়, এটা ভুল স্টেটমেন্ট। তারপরে আমার এইটা অ্যান্সার চলে এলো, কারণ আমরা জানি যে NH3 PH3 এবং পরপর যত আমরা নিচের দিকে যাব ক্ষারকীয়তা তত কমতে থাকে, অর্থাৎ সব থেকে বেশি ক্ষারকীয় হচ্ছে NH3, তার থেকে কম হচ্ছে PH3। তাহলে এখানে এই যে বলে দিয়েছে গ্যাসটি NH3 অপেক্ষা অধিকতর ক্ষারীয়, এটা তো আমার ভুল স্টেটমেন্ট। নিচেরটা ঠিক আছে যে গ্যাসটি NH3 অপেক্ষা কম ক্ষারীয়, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কোনটা এলো এখানে? সি এরটা। নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের লবণ উৎপাদন করে? আগের ডিভিপিতে খুব সুন্দরভাবে এটা আমরা আলোচনা করেছি। H3PO4 উৎপন্ন হবে, তার কারণ একটাই, পি ডবল বন্ড ও OH OH OH, এখানে 3খানা H+ বেরোতে পারবে এবং সেখানে আমাদের সোডিয়াম রিপ্লেস হতে পারবে এবং লবণ তৈরি হতে পারবে। অর্থাৎ আমাদের এখানে NaH2PO4 হতে পারে, Na2HPO4 হতে পারে বা Na3PO4 হতে পারে। 3 ধরনের লবণ হওয়াই কিন্তু আমার পসিবল এখানে। নেক্সট হচ্ছে H3PO2 এর তীব্র বিজারণ ধর্মের কারণ কি? তার কারণ একটাই, যেখানে 2খানা PH বন্ড আছে এবং একটা OH আছে। 2খানা PH বন্ড থাকার ফলে এখানে কি হবে? জায়মান হাইড্রোজেন তৈরি হবে। ফলে এই জায়মান হাইড্রোজেন যখন এখান থেকে বেরিয়ে চলে যাবে বন্ড থেকে, তখন এর জারণ ঘটবে এবং অপরকে বিজারিত করবে। অপরকে বিজারিত করা মানে এর বিজারণ ধর্ম তীব্রতম হবে। বেশ, তাহলে 10-এর কোন অ্যান্সারটা হলো? সি এর অ্যান্সারটা। নেক্সট হচ্ছে লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে আমরা কী রূপে জানি? PbNO3(2). এটাকে হিট দিলে কি হয়? PbO হয়, NO2 হয় আর O2 হয়। যদি আমরা এখানে 2PbNO3(2) করি তাহলে আমার তৈরি হবে 2PbO, আচ্ছা 4NO2 আর হচ্ছে আমার O2। বেশ, এই হচ্ছে ব্যালেন্স। তাহলে এখানে আমার কি কি গ্যাস উৎপন্ন হয়? আমার এখানে উৎপন্ন হচ্ছে কোন অপশানটা? আমার হচ্ছে উৎপন্ন অক্সাইডগুলি কি কি? PbO এবং NO2, মানে বি এর অপশানটা আমার এখানে কারেক্ট অ্যান্সার হলো। ঠিক আছে, বেশ, এটা NO2 প্রিপারেশনের রিয়েকশন। আমরা আরেকটা জানি, কপারের সাথে গাঢ় HNO3 বিক্রিয়া ঘটালেও আমার NO2 গ্যাস উৎপন্ন হয়। বেশ, আচ্ছা, পরের প্রশ্ন হলো, নিচের মৌলগুলির কোনটি বহুরূপতা দেখায় না? তো আমরা খুব ভালো করেই জানি যে বিসমাথ, এটা বহুরূপতা দেখায় না। ঠিক আছে, সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেনও দেখায় না, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে নাইট্রোজেন দেখায়। তো বিসমাথ হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা কত? এটাও আমরা খুব ভালো করে জানি যে নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট। নাইট্রোজেনের সমযোজ্যতা হচ্ছে 4, 5 কখনোই হয় না। ঠিক আছে, তার কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, সাইজ ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই সমস্ত কারণে এর সর্বোচ্চ সমযোজ্যতা 4। জেনারেলি 3 প্রদর্শন করে, ম্যাক্সিমাম 4। আর বাকি যারা সব রয়েছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওদের ক্ষেত্রে জেনারেলি 5, ম্যাক্সিমাম 6। চলে আসছি আমরা পরের 14 নম্বর প্রশ্নতে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো NO2 পরাচুম্বকীয়, এটা তো সঠিক। N2O4 এ নাইট্রোজেনের সমযোজ্যতা 4, এটাও সঠিক। আচ্ছা, N2O4 এটা সমযোজ্যতা 4 প্রদর্শন করে, আমরা জানি। সন্ধিগত মৌলগুলির সাথে যৌথ যৌগ গঠনে PH3 লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে, এটাও সঠিক। এই অপশানটা হচ্ছে আমার ভুল, কারণ নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন এক বন্ধন কখনোই হয় না। আমরা জানি নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধন, সেই ত্রিবন্ধনটা হচ্ছে PP এক বন্ধনের সাথে দৃঢ়। তাহলে এইটা হচ্ছে আমার ভুল অপশান। NO3- এর বলয় পরীক্ষাতে NO3- মূলক বা HNO3 শনাক্তকরণের জন্য আমরা যে বলয়টা উৎপন্ন করি, তো সেখানে যে যৌগটা উৎপন্ন হয়, ব্রাউন্ডিংটা যেটা তৈরি হয়, তো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে Fe(H2O5) NOSO4 এই যৌগের গঠন। তো এখানে আমার SO4 থাকে জেনারেলি। তো এখানে আমাদের এই SO4টা নেই বলে, SO4 এর চার্জ তো 2-, তাহলে 2- বাদ চলে গেছে বলে আমার এখানে অপশানে 2+ দেওয়া রয়েছে। তাহলে এখানে আমার প্রথম অ্যান্সারটা কারেক্ট হবে। গ্রুপ 15-এর মৌলগুলি +5 জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু আমরা জানি যে বিসমাথ +5 প্রদর্শন করে না, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। এটা +3 প্রদর্শন করে। একমাত্র একটা স্পেশাল কেসে এটা যৌগ তৈরি করে, যদি বিসমাথের সাথে আমরা ফ্লোরিন যদি আমরা দিই, এর তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের খুব বেশি এবং সাইজটা ছোট হওয়ার জন্য এটা দেখা যায় যে বিসমাথ এর সাথে যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। বেশ, অ্যামোনিয়াম ডাইক্রোমেট এবং বেরিয়াম অ্যাজাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। আমরা জানি অ্যামোনিয়াম ডাইক্রোমেট, বেরিয়াম অ্যাজাইড, অ্যামোনিয়াম নাইট্রাইট, যেটাকে NH4NO2 বলা হয়, এবং NaN3, এদের প্রত্যেককেই হিট করলে আমাদের নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়।
নেক্সট হচ্ছে যে HNO3 প্রস্তুতিতে অ্যামোনিয়ার অনুঘটকজনিত জারণ দ্বারা NO প্রস্তুত করা হয়, যেটা আমাদের ওই অসওয়াল্ডের নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। তো এখানে আমরা খুব ভালো করেই জানি যে 4NH3 এর সাথে 5O2 যদি আমরা যোগ করি, 4NH3 প্লাস 5O2 যদি আমরা জারণ ঘটাই, তাহলে আমার এখানে 4NO তৈরি হয়। ঠিক আছে, 4NO তৈরি হয় এবং বাকিটা আমাদের ওয়াটার ফর্মেশন হয় আর কি। ঠিক আছে, এখানে আমাদের 6H2O আমাদের ফর্মেশন হয়। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 4 মোল অ্যামোনিয়া থেকে 4 মোল NO তৈরি হয়। তো আমার এখানে কোশ্চেনে 2 মোল অ্যামোনিয়া দেওয়া আছে, তাহলে 2 মোল অ্যামোনিয়া থেকে আমার 2 মোল NO তৈরি হবে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 2। হয়ে গেল, এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে NaH2PO2-তে ফসফরাসের জারণ স্তর কত? ভেরি ইজিলি করা যাবে এটা। দুটো অক্সিজেনের জন্য -4 বসালাম, সোডিয়ামের জন্য +1, দুটো হাইড্রোজেনের জন্য +2, তাহলে ফসফরাসের জায়গাতে কত বসালে টোটালটা আমাদের 0 আসবে? ফসফরাসের জায়গাতে দেখো +1 বসাতে হবে। ফসফরাসের জায়গাতে যদি আমরা +1 করে দিই, তাহলে প্লাস মাইনাস করে টোটালটা আমার 0 চলে আসছে। তাহলে আমার এই অপশানটা চলে এলো। আচ্ছা, 19 এর অপশানটা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন গঠন আকৃতিটি চতুস্থলকীয় মানে টেট্রাহেড্রাল নয়? তো আমরা একবার দেখে নিই যে কোনটা কি হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো টোটাল ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি 5, 4টা হাইড্রোজেনের জন্য 4 আর প্লাস আছে বলে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে টোটাল হচ্ছে 8, মানে ইলেকট্রন পেয়ার হবে 4। 4 মানে আমাদের হচ্ছে 4টে প্রান্তীয় পরমাণু আছে, তার মানে আমার এখানে জিওমেট্রি এবং শেপ উভয়ই কিন্তু আমার টেট্রাহেড্রাল হবে, হাইব্রিডাইজেশন হবে sp3, তাহলে এটা আবার চতুস্থলকীয় হচ্ছে। পরেরটা যদি আমরা দেখি, সিলিকন হচ্ছে 14 নম্বর গ্রুপের এলিমেন্ট, তার মানে 4টে ক্লোরিনের জন্য 4, তাহলে টোটাল ইলেকট্রন এখানেও 8, তার মানে যেহেতু আমার প্রান্তীয় পরমাণু 4টে আছে, তাহলে ইলেকট্রন পেয়ার 4, বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0, হাইব্রিডাইজেশন sp3 এবং জিওমেট্রি শেপ টেট্রাহেড্রাল। পরেরটাও আমার সেম টাইপের হচ্ছে 4 + 4 8, তাহলে এটাও হবে। তারপরেরটা তো হচ্ছে সালফারের 6, অক্সিজেনটাকে বাদ দিয়ে দিলাম, 2 মাইনাস আছে বলে 2 যোগ করে 8, এখানেও আমার 4টে প্রান্তীয় পরমাণু আছে, তার মানে এটাও আমার চতুস্থলকীয় হবে। তাহলে কোন গঠন আকৃতি চতুস্থলকীয় নয়? তাহলে এখানে আমাদের কোনো অ্যান্সারই আসছে না, কোশ্চেনটা ভুল আছে। নেক্সট হচ্ছে নিচের কোনটি সালফারের পারক্স লিঙ্কেজ মানে হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেন লিঙ্কেজ থাকবে। তো আমরা জানি যে আমাদের দুটোই পারক্স অ্যাসিড আছে, একটা হচ্ছে H2SO5 আর একটা হচ্ছে H2S2O8। পারক্স মনোসালফিউরিক অ্যাসিড যেটাকে ক্যারোস অ্যাসিড বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে পারক্স ডাইসালফিউরিক অ্যাসিড যেটাকে মার্শালের অ্যাসিড বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে উত্তপ্ত গাঢ় H2SO4 মোটামুটি তীব্র জারক পদার্থ, এটি ধাতু এবং অধাতু উভয়কেই জারিত করে। নিচের কোন মৌলটি গাঢ় H2SO4 দ্বারা জারিত হয়ে দুটি গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে? তো এখানে এটা কার্বন উত্তর হবে আমাদের। কার্বন গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে দু রকম গ্যাস তৈরি করে, একটা হচ্ছে CO2 আর একটা হচ্ছে SO2, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ম্যাঙ্গানিজ একটি কালো বর্ণের যৌগ, এটি হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবুজাভ হলুদ বর্ণের গ্যাস উৎপন্ন করে, তার মানে আমার ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তো এই ক্লোরিনের সাথে যখন আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া হবে, ঠিক আছে, তো NH3-র সাথে যখন আমরা অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়াটা ঘটাবো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যামোনিয়ার সাথে যখন অতিরিক্ত ক্লোরিন মানে 3Cl2 এর বিক্রিয়া যখন হয়, তখন আমরা জানি NCl3 তৈরি হয় আর 3HCl তৈরি হয়। তো অ্যামোনিয়াতে এই নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে কত? -3, কারণ হাইড্রোজেনটা হচ্ছে +1, তিনটের জন্য +3, তাহলে নাইট্রোজেনটা হচ্ছে আবার -3, হাইড্রোজেনটার জন্য +3। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের -3 হলো, আর এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে তিনটে ক্লোরিনের জন্য আমার -3 হয় আর নাইট্রোজেনটার জন্য আমার +3 হয়, যেহেতু আমার নাইট্রোজেনটা প্রথমে আছে, এটা প্লাস, সিএলটা মাইনাস। আচ্ছা বেশ, যদিও আমরা জানি নাইট্রোজেন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, কিন্তু এখানে আমাদের এনটা প্লাস হয়, সিএলটা মাইনাস রূপে চিহ্নিত হয়। তো এখানে আমাদের -3 থেকে আমাদের অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হচ্ছে কোথায়? +3-তে। বেশ, তাহলে এই আমাদের অ্যান্সার হলো 23-এর এরটা। নেক্সট হচ্ছে জেননের যে সমস্ত বিভিন্ন যৌগ প্রস্তুতিতে বাটলে O2 প্লাস PTF6-, এটা অ্যাকচুয়ালি গ্রুপ 18-এর প্রশ্ন, এই ভিত্তি হিসাবে যৌগ গঠন করেন, কারণ এই যে প্রথম যৌগটা যেটা গঠিত হয়েছিল সেটা ছিল O2 PTF6-, এটা তো আগে তৈরি হয়েছিল, ঠিক জেনন দিয়েও আমাদের সেম টাইপের একটা যৌগ তৈরি হয়েছিল Xe PTF6-, Xe প্লাস PTF6-। তো এখানে কারণ একটাই যে অক্সিজেন এবং জেনন এদের উভয়েরই আয়নাইজেশন এনার্জির মানটা প্রায় সমান, ঠিক আছে, এই কারণে।
কঠিন অবস্থায় PCl5 কি তৈরি করে? আমরা জানি PCl4 প্লাস তৈরি করে এবং PCl6 মাইনাস তৈরি করে। বেশ, তাহলে আমার কোন অ্যান্সারটা চলে এলো? ডি এর অ্যান্সারটা। যদি আমরা স্ট্রাকচার কেন চতুস্থলকীয় হচ্ছে ফসফরাসের 5, 4টে ক্লোরিনের 4, প্লাস আছে বলে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে টোটাল ইলেকট্রন 8। ইলেকট্রন পেয়ার কত হবে? 8কে 2 দিয়ে ভাগ করলে 4। বন্ড পেয়ার কত? 4। লোন পেয়ার 0। তাহলে আমার জিওমেট্রি টেট্রাহেড্রাল, আমার শেপ টেট্রাহেড্রাল। এখানে কত হচ্ছে? 5, 6 মাইনাস আছে বলে 1 যোগ করলাম 12। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইলেকট্রন। ইলেকট্রন পেয়ার হয়ে গেল 6, বন্ড পেয়ার 6, লোন পেয়ার হচ্ছে 0। তার মানে আমার এখানেও যে গঠনটা সেটা হচ্ছে অক্টাহেড্রাল। এবং হাইব্রিডাইজেশনটা কী হবে? প্রথমটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার sp3 হাইব্রিডাইজেশন, এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2। ব্যাস। নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে এখানে দেখো, জারণ ক্ষমতার ক্রম জানতে চেয়েছে, বিজারণ বিভবের মান দেওয়া আছে। তো আমরা খুব ভালো করে জানি যে বিজারণ বিভবের মান যার ক্ষেত্রে বেশি হয় সেই যৌগটার বা আয়নটার বিজারিত হওয়ার প্রবণতা বেশি। নিজে বিজারিত হচ্ছে মানে অপরকে জারিত করবে, তার মানে তার আবার জারণ ক্ষমতা বেশি। তার মানে এখানে E0 ভ্যালুটা যার ক্ষেত্রে হাইয়েস্ট হবে বা যার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, মানে বিজারণ ক্ষমতা যার ক্ষেত্রে বেশি হবে, যেমন এই অপশানটা, তাহলে সেই BrO4 মাইনাসের বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি হওয়ার জন্য এটা নিজে বিজারিত হতে চাইবে। নিজে বিজারিত হতে চাইছে মানে অপরকে কী করতে চাইবে? জারিত করতে চাইবে, তার মানে জারণ ক্ষমতা হবে সবচেয়ে বেশি। তার মানে আমার এখানে BrO4 মাইনাসের জারণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। তার থেকে কম কোনটা হবে? IO4 মাইনাস, কারণ বিজারণ বিভব হচ্ছে তার থেকে একটু অল্প কম। আর ClO4 মাইনাসের হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমার যেটা জারণ ক্ষমতার যেটা অর্ডার হবে সেটা হয়ে যাবে এরকম, BrO4 মাইনাস, IO4 মাইনাস, ClO4 মাইনাস। এর বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি, তাই বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাই অপরকে জারিত করার প্রবণতা সবচেয়ে বেশি, তাই জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। সেই অনুযায়ী আমার অর্ডারটা চলে এলো। নিচের কোন জোটটি হচ্ছে আইসো ইলেকট্রনিক? আমাকে এখানে ইলেকট্রনগুলো দেখে কাউন্ট করে নিতে হবে, তাহলেই আমরা বুঝতে পেরে যাব। তো এখানে খুব ব্যাপারটাকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আমাদের এই বি এর অ্যান্সারটা আসবে। তো প্রথমে আমরা এটাকে দিয়ে ব্যাখ্যা করি। দেখো এখানেও বিআর আছে, এখানেও বিআর আছে, এটা নিয়ে আমার ভাবার কিছু নেই। অক্সিজেনটাকে যদি আমরা কাউন্ট করি, 8 দুগুণে 16টা ইলেকট্রন মাইনাস দেওয়া আছে, তার মানে এই পোর্শনটার জন্য আমার 17টা ইলেকট্রন। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো জাস্ট ওর পরেই থাকে 9 দুগুণে 18টা ইলেকট্রন, একটা প্লাস আছে বলে একটা কমে যাচ্ছে, তার মানে এখানেও আমার 17টা ইলেকট্রন। তো বিআরটাকে বাদ দিয়ে দিলাম, এটা কাউন্ট করার দরকার নেই, এটা আমার আইসো ইলেকট্রনিক, ইজিলি আমরা করতে পারলাম। বাকিগুলো হবে না কেন? বাকিগুলোতে যদি আমরা দেখি ইলেকট্রন সংখ্যাগুলো, দেখবো আমাদের ম্যাচ করছে না। তার কারণটা কি? এখানে দেখো ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে, ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ইলেকট্রনের অনেক ডিফারেন্স। ঠিক আছে, বেশ। এখানে আমার দেখো আয়োডিন আছে, 2খানা ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আর অক্সিজেন আছে, ইলেকট্রনের অনেক ডিফারেন্স। আচ্ছা, এই জায়গাটাতে দেখো কার্বনের হচ্ছে 6 আর নাইট্রোজেনের 7 আর মাইনাস আছে, তার মানে এখানে আমার টোটাল 14টা ইলেকট্রন। সেখানে অক্সিজেনের O3 আছে, তার মানে আমার 24টা ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের অনেক ডিফারেন্স হচ্ছে। তার মানে আমার এই বি এর অপশানটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। বেশ, আজকের ভিডিওটা এতটাই। এখানে আমরা তো 27টা প্রশ্ন আলোচনা করলাম। তো পরের ভিডিওতে এরকম আমরা আরও ডিপিতে আলোচনা করব।